यूएस ने टोटल 63 इनोवेटिव स्कीम्स को लिया है, जिसके कारण इनोवेटिव स्कीम्स के द्वारा पूरे इंटीरियर एरियाज में भी पानी पहुंचाया जाएगा। आज जिन प्रोजेक्ट्स का उद्घाटन और शिलान्यास किया जा रहा है, उनका सीधा लाभ हमारे जिले के लोगों को मिलेगा। मैं जिला प्रशासन और जिला की जनता की तरफ से माननीय मुख्यमंत्री जी और माननीय मंत्री जी का अभिनंदन करना चाहती हूँ। आपके मार्गदर्शन और सहयोग से हम आगे भी विकास के लिए पूरी मेहनत करेंगे। इसी के साथ मैं एक बार फिर माननीय मुख्यमंत्री जी और सभी विशिष्ट अतिथियों का स्वागत करती हूँ, अभिनंदन करती हूँ। সবাইকে धन्यवाद। স্বাগত বক্তব্য রাখলেন মাননীয় জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন আইপিএস, দুঃখিত আইএস, ঊনকোটি জেলা। এক ঊনকোটি শ্রেষ্ঠ ঊনকোটি নির্মাণের অঙ্গীকারে আমরা এবারে যুক্ত হচ্ছি মানুষের কল্যাণ ও সূচনার উৎসবে, যেখানে 18টি প্রকল্পের মধ্যে উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে উদ্বোধন হবে 6টি প্রকল্পের এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 12টি প্রকল্পের। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে 5,57,25,000 টাকার উন্নয়নমূলক খাতে খরচ হয়েছে সেই 6টি প্রকল্পের ভার্চুয়াল মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। চলুন আমরা দাঁড়িয়ে সবাই এই মুহূর্তকে উদযাপন করি করতালির মাধ্যমে। এই মুহূর্তে আমরা উদ্বোধনের সাক্ষী থাকলাম ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের 36 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত রাংরুং উপস্বাস্থ্য কেন্দ্র। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ডিজিটাল ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক সূচনা করলেন রাংরুং হেলথ সাব সেন্টারের। সঙ্গে রয়েছেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। এই নির্মীয়মান উপস্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদানে বিশেষ ভূমিকা গ্রহণ করবে। বিকাশমুখী সরকারের পরিকাঠামোগত উন্নয়নের সুদূর প্রসারী ভাবনা এবং প্রান্তিক জনপদের সাংস্কৃতিক বৈচিত্র্যময়তার সাক্ষ্য বহন করবে সমরুর পার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওপেন কমিউনিটি হল। চণ্ডীপুর আরডি ব্লকের অন্তর্গত এই মুক্ত কমিউনিটি হল ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের অর্থায়নে 12 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, যা এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ উদ্বোধন হয়েছে। সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে দীক্ষিত ত্রিপুরা সরকারের ক্রমোন্নয়নের ধারাবাহিকতায় পরিকাঠামোগত উন্নয়নের আরেকটি মাইল ফলক কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর আরডি ব্লকের অধীনস্থ গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র, যা এই মুহূর্তে নতুন নির্মাণকৃত ভবনের ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে 33 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে গৌরনগর হেলথ সাব সেন্টার। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের পরিকাঠামোগত উন্নয়নের মানচিত্রে নতুন সংযোজন ডোলগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল গ্রাউন্ড এবং নতুন নির্মীয়মান সাইড গ্যালারি ও ফেন্সিং। ত্রিপুরা সরকারের এই অভিনব উদ্যোগ গ্রামীণ ক্রীড়া প্রতিভার বিকাশে সহায়ক হবে। কৈলাসহরের ক্রীড়াঙ্গনকে নতুন আঙ্গিকে এবং নতুনতর ভাবনায় সাজিয়ে তুলতে একের পর এক বাস্তবায়ন ক্রীড়ামুখী সরকারের উজ্জ্বল দৃষ্টান্ত। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের 1,85,00,000 লক্ষ টাকার অর্থায়নে নির্মিত ডোলগাঁও হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ড অ্যান্ড কনস্ট্রাকশন সাইট গ্যালারি অ্যান্ড ফেন্সিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এই গৌরবময় মুহূর্তে উপস্থিত রয়েছেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। উন্নয়নের অগ্রযাত্রা একটি যুগান্তকারী পদক্ষেপ নতুন নির্মিত
সিটিপি অফিস, কৈলাসহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আইসিডিএস প্রজেক্ট, চণ্ডীপুরের বিধায়ক তথা মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কর্তৃক 1,43,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়ন হয়েছে নতুন ভবনের। পূর্বে এই অফিস ভবনটি ছিল গৌরনগর এলাকায়। বর্তমানে চণ্ডীপুরে স্থানান্তরিত হওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলের নাগরিকরা সহজেই সরকারি পরিষেবা গ্রহণ করতে পারবেন। বিভিন্ন ধরনের ভাতা পরিষেবা, শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বিভিন্ন প্রকল্পের রূপায়ণ এবং 132টি অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রশাসনিক হেডকোয়ার্টার হিসেবে কাজ করবে চণ্ডীপুর ব্লক সংলগ্ন নতুন নির্মাণকৃত সিটিপি অফিস, কৈলাসহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আইসিডিএস প্রজেক্ট। মানুষের জীবনমানের উন্নতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জনবান্ধব সরকারের প্রধান লক্ষ্য। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়ের যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে তৈরি হয়েছে ধনবিলাস এইচএস স্কুল থেকে NH 208 এট বিকে রায়পাড়া স্কুল ভায়া মণিপুরি বস্তি পর্যন্ত অল ওয়েদার কোটেড রাস্তা সম্প্রসারিত করা হয়েছে। পূর্ত দপ্তরের রোড অ্যান্ড ব্রিজ কর্তৃক এই সড়ক নির্মিত হয়েছে, যার অনুমিত ব্যয় 1,49,00,000 টাকা। বিটুমিনাস প্রিমিক্স কার্পেট রাস্তা, RCC নিকাশি নালা, রাস্তার দাগ চিহ্নিতকরণ ও ট্রাফিক সাইনেজ সহ এই গ্রামীণ সড়ক যাতায়াত আরও নিরাপদ ও মসৃণ করে তুলবে। মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে নতুন গ্রামীণ সড়ক নির্মাণ এই অঞ্চলের মানুষের প্রতি সম্মান জানিয়েছে ত্রিপুরা সরকার। এবারে আমরা যাচ্ছি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর্বে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে 38,41,36,000 টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। এর সূচনা হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে। স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ এবং গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নীতকরণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় 33 লক্ষ অর্থায়নে গড়ে উঠবে ছন্তৈল গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত হতে চলেছে, যেখানে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ তাদের নিজ এলাকায় চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে পারবেন। ইতিমধ্যেই ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং এই গৌরবময় মুহূর্তের সঙ্গে রয়েছেন শ্রী টিঙ্কু রায় মহোদয়, মাননীয় মন্ত্রী, ত্রিপুরা সরকার। গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে 42 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙ্গাওটি গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত ভবন, যার ফলে পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। সাধারণ মানুষ সহজেই বিভিন্ন পরিষেবা ও সরকারি কাজের সুবিধা এক ছাদের তলায় পেয়ে যাবেন। এটি স্বচ্ছ প্রশাসন, দ্রুত পরিষেবা প্রদান এবং গ্রামীণ উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। নাবার্ডের সহায়তায় রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পে কৈলাসহর কুমারঘাট ভায়া বলেহট নতুন গ্রামীণ সড়কের বাস্তবায়নের জন্য ব্যয় হবে 9,18,66,000 টাকা। কৈলাসহর কুমারঘাট ভায়া বলেহট গ্রামীণ সড়কের এই অবকাঠামোগত উন্নয়ন শুধু একটি সড়কের উন্নয়ন নয়, এটি উন্নত যোগাযোগ, অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সড়ক নির্মাণের জন্য মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের বিশেষ উদ্যোগ এবং গ্রামীণ মানুষের বিনামূল্যে জায়গা প্রদান ও পূর্ত দপ্তরের বিশেষ সহায়তায় সামগ্রিক প্রকল্পের মধ্যে সর্বোচ্চ 9,18,66,000 অর্থায়নে নির্মিত হবে অল ওয়েদার কোটেড গ্রামীণ সড়ক, বিটুমিনাস প্রিমিক্স কার্পেট রাস্তা, RCC নিকাশি নালা, নদী পাশে থাকায় তার ভাঙন প্রতিরোধে রিভার ব্যাংক প্রোটেকশন, রাস্তার দাগ চিহ্নিতকরণ ও ট্রাফিক সাইনেজ সহ গ্রামীণ সড়ক যাতায়াত আরও নিরাপদ ও মসৃণ করে তুলবে, যা
এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে ভার্চুয়াল মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে কৈলাসহর কুমারঘাট ভায়া বলেহর গ্রামীণ সড়কের। জনজাতি নাগরিকদের দীর্ঘ প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে গ্রামোন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কৈলাসহরের দেওরাছড়া গ্রামে তৈরি হচ্ছে কমিউনিটি হল, যার অনুমিত ব্যয় ৮২ লক্ষ টাকা। এই কমিউনিটি হল নির্মিত হলে সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন অনুষ্ঠানের জন্য সর্বস্তরের মানুষের কাজে আসবে। জনজাতি অধ্যুষিত দেওরাছড়া অঞ্চলে এই কমিউনিটি হল নির্মাণ ত্রিপুরা সরকারের সবকা সাথ সবকা বিকাশের ভাবনার উজ্জ্বল নিদর্শন। পরিকাঠামোগত উন্নয়নের মানচিত্রে সংযুক্ত হচ্ছে গৌরনগর সমষ্টি উন্নয়ন কার্যালয়ের নতুন অফিস ভবন, যে ভবন থেকে সম্পাদিত হবে সমষ্টি উন্নয়ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড। ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক 4,63,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হবে আধুনিক মানের নতুন সমষ্টি উন্নয়ন কার্যালয়, যেখানে থাকবে সিআইসি রুম, এসটিএসসি ওবিসি ওয়েলফেয়ার সেকশন, ডিআরডিএ, জেনারেল এবং এস্টাবলিশমেন্ট সেকশন সহ আরও অন্যান্য কক্ষ থাকবে। পাশাপাশি সরকারের ভাবনায় রয়েছে আগামীতে দ্বিতল ভবনে উন্নীত করা, যেখানে থাকবে চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের কক্ষ, আইসিডিএস, পঞ্চায়েত সেকশন, টিআরএলএম, স্টোর ও সম্মেলন কক্ষ সহ আরও অন্যান্য পরিষেবা। কৈলাসহরের উন্নয়নের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তর কর্তৃক পাইতুরবাজার এলাকায় নির্মিত হবে G+1 অর্থাৎ দ্বিতল মার্কেট শেড, স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এর বিশেষ সহায়তায় এবং ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের বাস্তবায়নে নির্মাণ হবে G+1 মার্কেট শেড। 17 ঘন্টা জায়গা নিয়ে নির্মাণ হওয়া এই মার্কেট শেডের নকশায় রয়েছে 80টি আধুনিক দোকান, সাংস্কৃতিক ও সভা কক্ষ, রান্নাঘর ও ডাইনিং স্পেস, 4টি অতিথি কক্ষ, নারী পুরুষের জন্য পৃথক শৌচাগার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা। 8,30,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হতে চলা এই আধুনিক G+1 মার্কেট কমপ্লেক্স 2 বছরের মধ্যেই সম্পন্ন হওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে। আধুনিক পরিকাঠামো, উন্নত নাগরিক পরিষেবা এবং অর্থনৈতিক সম্ভাবনার সমন্বয়ে এটি হবে ব্যবসা, কর্মসংস্থান ও নগর উন্নয়নের নতুন ঠিকানা। ক্রীড়াঙ্গনের মান উন্নয়নে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় ভগিনী নিবেদিতা হায়ার সেকেন্ডারি স্কুলে নির্মাণ হচ্ছে গ্রিন ব্যাডমিন্টন কোর্ট। কৈলাসহরের বুকে এই প্রথম কোনো বিদ্যালয়ে নির্মাণ হচ্ছে আধুনিক মানের ব্যাডমিন্টন কোর্ট। ক্রীড়া প্রতিভার অন্বেষণ এবং শিক্ষাঙ্গনের উপযুক্ত পরিমণ্ডলে নির্মাণ হতে চলা এই গ্রিন ব্যাডমিন্টন কোর্ট কৈলাসহরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। এর জন্য অনুমিত ব্যয় 40,54,000 টাকা। উন্নয়নমূলক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের ধারাবাহিকতায় ত্রিপুরা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ছন্তৈল এলাকায় মেয়েদের জন্য শিশু নিবাস নির্মাণ কার্যের ভিত্তিপ্রস্তর স্থাপন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আর্থিক ব্যবস্থাপনায় 1,35,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হতে চলেছে চিলড্রেন হোম ফর গার্লস, যা 59 জেলায় এই প্রথম মেয়েদের জন্য তৈরি হচ্ছে। বিশেষ করে বিপদগ্রস্ত কিংবা অনাথ শিশুদের থাকা, খাওয়া, পড়াশোনা, পোশাক পরিচ্ছদ, মেডিকেল পরিষেবা ইত্যাদি সামগ্রিক বিষয় এই নির্মীয়মান ভবনের মাধ্যমে পরিচালিত হবে। এছাড়াও আরও 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে আজকের ভার্চুয়াল মাধ্যমে। এবারে আমরা যে সকল প্রকল্প আপনারা ভার্চুয়াল মাধ্যমে দেখেছেন, এবার তার সংক্ষিপ্ত তথ্যচিত্র
সামগ্রিক প্রকল্পের পরিবেশিত হচ্ছে। পার্বতী রাজ্য ত্রিপুরার 59 জেলায় প্রগতি এবং বাস্তবায়ন সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী ভাবনায়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় গতিশীল দিক নির্দেশনা ও ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়ের নিরলস প্রচেষ্টায় সংযোগ ব্যবস্থা উন্নত করা এবং জনসেবার প্রসার ঘটানো জনবান্ধব সরকারের মূল লক্ষ্য। উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে। প্রায় 1,43,00,000 টাকা ব্যয়ে চণ্ডীপুর ব্লকের অধীনে সিটিপি অফিস, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, আইসিডিএস প্রজেক্ট নির্মিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রায় 1,49,00,000 টাকা অর্থায়নে চণ্ডীপুর আরডি ব্লকের অন্তর্গত ধনবিলাস স্কুল থেকে NH 208 এট বিকে রায় পাড়া স্কুল ভায়া মণিপুরি বস্তি প্রায় 1.60 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ এর ভাবনায় চণ্ডীপুর ব্লকের অধীনে প্রায় 1,84,00,000 টাকা ব্যয়ে খেলাধুলার মানকে আরও উন্নত করার লক্ষ্যে ডোরগাঁও স্কুল মাঠে গ্রাউন্ড এবং সাইট গ্যালারি এবং ফেন্সিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য গৌরনগর ব্লকের অধীনে প্রায় 33,00,000 টাকা ব্যয়ে গৌরনগর উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং চণ্ডীপুর ব্লকের অধীনে 36,00,000 টাকা ব্যয়ে রাংরুঙে তৈরি করা হয়েছে রাংরুং উপস্বাস্থ্য কেন্দ্র। চণ্ডীপুর বিধানসভার সমরুর পাড়ে জনগণের জন্য 12,00,000 টাকা ব্যয়ে ওপেন কমিউনিটি সেন্টার গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতের উন্নয়ন ও সাফল্যের লক্ষ্যে চণ্ডীপুর আরডি ব্লকের অন্তর্গত ছন্তর গ্রাম পঞ্চায়েতে চিলড্রেন হোম ফর গার্লস 1,35,00,000 টাকা অর্থায়নে গড়ে তোলা হল। চণ্ডীপুর ব্লকের অধীনে প্রায় 70,00,000 টাকা ব্যয়ে DRLM 59 এর সহযোগিতায় নির্মিত হতে চলেছে একটি আধুনিক গ্রামীণ হাট। প্রায় 9,18,00,000 টাকা ব্যয়ে কৈলাসহর থেকে কুমারঘাট ভায়া বলেহর পর্যন্ত নতুন গ্রামীণ সড়ক তৈরি করা হচ্ছে। 33,00,000 টাকা অর্থায়নে ছন্তৈলে হেলথ সাবসেন্টার গড়ে তোলা হবে। এছাড়া গৌরনগর ব্লকের অন্তর্গত দেওড়াছড়াতে 42,00,000 টাকা ব্যয়ে গড়ে উঠবে কমিউনিটি হল। কৈলাসহরের পাইদুর বাজারে নগর উন্নয়ন দপ্তর কর্তৃক 8,30,00,000 টাকা ব্যয়ে গড়ে তোলা হবে G+1 আধুনিক মার্কেট হাব। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় খেলাধুলায় ছাত্রছাত্রীদের আরও বেশি অংশগ্রহণের জন্য কৈলাসহর ভগিনী নিবেদিতা স্কুলে গড়ে উঠবে গ্রিন ব্যাডমিন্টন কোর্ট। 42,00,000 টাকা ব্যয়ে রাঙ্গাউটিতে গড়ে উঠবে রাঙ্গাউটি পঞ্চায়েত ভবন। প্রায় 4,63,00,000 টাকা ব্যয়ে গড়ে উঠবে জনগণের পরিষেবায় নতুন গৌরনগর ব্লক বিল্ডিং। PM জনমন প্রকল্পের মাধ্যমে তৈরি হচ্ছে গ্রামীণ সড়ক NH 208 টু ইস্ট জলাই এট জলাই দৈলেনবাড়ি রোড আন্ডার গৌরনগর আরডি ব্লক। অনুরূপভাবে দেওরাছড়া টু ঢেপাছড়া 1.59 কিলোমিটার সড়ক সম্প্রসারণ এবং নূরপুর ট্রাই জংশন টু NH 208 এ কাচরঘাট হীরাছড়া রোড টু কেকে রোড। এই 3টি সড়ক নির্মাণে ব্যয় হবে প্রায় 12,24,00,000 টাকা। এই সমস্ত উদ্যোগ সরকারের বিকশিত ত্রিপুরা এবং বিকশিত ভারত গঠনের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে, যেখানে আধুনিক পরিকাঠামো, উন্নত জনসেবা এবং নতুন সুযোগ সুবিধা এক আত্মনির্ভর এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথ সুগম করবে। বক্তব্য রাখবেন এবারে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। সকলকে নমস্কার। আমি খুব সময় নেব না, সামনে যারা আছেন আপনাদের সকলের কাছে আবেদন থাকবে, প্রচণ্ড গরম,
তার জন্য আপনারা ছোটাছুটি করছেন এবং বসার জায়গাটাও সীমিত, অনেকেই বাইরে দাঁড়িয়ে আছেন। সবার কাছে অনুরোধ থাকবে, বাঁ পাশে আমাদের যে গ্যালারিটা রয়েছে সেখানে গ্যালারিতে আপনারা একটু বসুন, মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা করবেন, তারপরে আপনাদের জন্য রিফ্রেশমেন্টের একটু ব্যবস্থা রয়েছে, সেটা গ্রহণ করে সবাই আমরা যাব। মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন ভার্চুয়ালি অনেকগুলো প্রজেক্টের আমরা শুভ উদ্বোধন করলাম এবং অনেকগুলোর আজকের যার শিলান্যাস হলো। এই প্রত্যেকটা প্রজেক্টেই আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা শুরু করেছিলাম এবং সেগুলো সম্পূর্ণ হয়েছে। আমি প্রথমেই যে মাঠটায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, আজকের সভা অনুষ্ঠিত হচ্ছে, এই মাঠটা আমরা সকলেরকে বলবো করতালি দিয়ে আমরা ফুলবাবু সিংহ মঞ্চ, এই যে সামনে একটা মঞ্চ রয়েছে সেটা উৎসর্গিত করতে চাই। এর জন্য ভদ্রলোক যিনি ফুলবাবু সিংহ মহোদয় ছিলেন শিক্ষক, ওনার অবদান, উনি এই জমিটা দিয়েছিলেন এখানকার মানুষ, এখানকার এই আমাদের বিসিনগর এবং ডলুগাঁও এলাকার সমস্ত মানুষের জন্য তিনি উৎসর্গিত করেছিলেন। আমরা দীর্ঘ বছর পর এই মাঠটাকে উন্নতিকরণ করা, বাম দিকে গ্যালারি এবং সামনেই একটা মুক্তমঞ্চ তৈরি হয়েছে। তাই ওনার পরিবারের যে অবদান, ওনার পরিবারের বর্তমান জেনারেশনের আবেদনে আমরা মুক্তমঞ্চের নাম ফুলবাবু সিংহ মুক্ত মঞ্চ নামে আমরা উৎসর্গিত করলাম। তাই আমি এখানকার জনগণ এবং ওনার পরিবারকে আমি ধন্যবাদ জানাবো ওনাদের অবদান, কারণ আমরা এই এলাকায় বিশেষ করে এই ডলুগাঁও এলাকায় কোনো মাঠ নেই, এটা একটা বিশেষ মাঠ এবং এই মাঠটার কারণে এখানকার ছেলেমেয়েরা খেলাধুলার সুযোগ পান। মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, এর জন্যই আমরা আবেদন করার সাহসটুকু পাই, কারণ এই বিধানসভায় আমরা এখানে উপমুখ্যমন্ত্রী দেখেছি, আমরা এখানে রাজ্যের খেলমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী অর্থাৎ সমস্ত মন্ত্রীর দায়িত্বে ছিলেন এরকম এখানকার নেতৃত্বরা। কিন্তু এই কৈলাসহর মহকুমা আমরা রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কোনো মহকুমা যদি হয় তাহলে এই মহকুমা ছিল। কিন্তু আজকে আপনার আশীর্বাদে এই 3.5 বছরে আপনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন। অসংখ্য অগণিত প্রজেক্ট যেগুলো বললে হয়তো এত সময় লাগবে, এখানে মানুষের শোনার ধৈর্য থাকবে না। আজ ডিএম অফিস, আমাদের মহকুমা অফিস, কোর্ট বিল্ডিং, ডাইস বিল্ডিং, আমাদের লেবার অফিস, আমাদের এখানে নেশামুক্ত হসপিটাল, এরকম অসংখ্য অগণিত প্রজেক্ট আমরা ইতিমধ্যে প্রায় 650 কোটি টাকার প্রজেক্ট আমাদের এই কৈলাসহর মহকুমায় আমরা নির্মাণ করছি, যার মধ্যে অনেকগুলো কমপ্লিট হয়েছে, ধীরে ধীরে আপনার হাত দিয়ে সেগুলোর উদ্বোধন হবে। এরপরেও আরও দাবি থাকবে, কারণ দাবি এর জন্যই আমরা করতে পারি, আপনি যেহেতু আমাদেরকে আশা দিয়েছেন, যেহেতু আপনারা এতগুলো দিয়েছেন আমাদেরকে, তার জন্য আমরা আপনার কাছে প্রত্যাশা করছি আপনি আরটু দেবেন। আমাদের কৈলাসহর আরজিএম হসপিটালটা, এটা মূলত আমাদের জেলা হসপিটাল ছিল, জেলা হসপিটালটা স্থানান্তরিত হওয়ার পর কৈলাসহর যে আরজিএম হসপিটাল সেটা প্রায় ভেঙে পড়ছে, প্রতিদিনেই তার ছাদ ভেঙে পড়ছে, নিউজে খবরে কাগজে আসে। আমি আপনার কাছে আবেদন রাখবো, আপনি ত্রিপুরেশ্বরী যে উদয়পুর মাতার বাড়িতে যে সেখানকার মহকুমা হসপিটালটাকে যেভাবে নতুন বিল্ডিং দিয়ে সেটাকে সাজিয়ে তুলছেন, ঠিক অনুরূপভাবে আমাদের কৈলাসহর যে আরজিএম হসপিটালটা সেটাও আপনি আমাদেরকে দেবেন আমরা আশা করছি। এবং আমাদের জেলা হাসপাতাল ধীরে ধীরে উন্নত হচ্ছে। এই হাসপাতাল বিল্ডিংগুলো, আপনি একজন ডাক্তার মানুষ, আপনি জানেন এই বিল্ডিংগুলো যখন তৈরি হয়েছে, এখানে ইঞ্জিনিয়াররা রয়েছে, তারপরেও আমি বলবো এগুলো এভাবে তৈরি হয়েছে যেগুলো সায়েন্টিফিক কোনো মানে কি করে করেছে আমি জানি না, সাফোকেশন হয়, ভিতরে বসা যায় না, আমরা ভাঙিয়ে বিভিন্নভাবে সেগুলোকে ধীরে ধীরে এসি লাগিয়ে আজ হয়তো ওপিডি বা বিভিন্ন ব্যবস্থা উন্নয়ন হয়েছে। তারপরেও আমার অনুরোধ থাকবে আরও কিছু ডাক্তার আমাদেরকে দিয়ে, এবং এখানে যদি আমরা যেহেতু কৈলাসহর একটা শেষ প্রান্তে ত্রিপুরার, আজ ধর্মনগর যারা আছে তারা মেইন যেটা ন্যাশনাল হাইওয়ে সেই রাস্তায় যোগাযোগে তারা আগরতলা পৌঁছে যায় বা শিলচর চলে যায়। কৈলাসহরে যে আমাদের হসপিটালটা, এখানে অনেকগুলো জনজাতি এলাকা রয়েছে, নতুন নতুন ন্যাশনাল হাইওয়ে হয়েছে, এই কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যাও বেড়েছে। এখানে যদি একটা ট্রমা সেন্টার করা যায় এবং এই হসপিটালটাকে আরেকটু স্ট্রেনথেন করা যায়, তাহলে আমাদের ঊনকোটি জেলার মানুষের আরেকটু সুবিধা হবে। আমাদের ঊনকোটি যে পবিত্র তীর্থস্থানটা রয়েছে, সারা দেশ থেকে লোক আসে, এই ঊনকোটিকে সাজিয়ে দেওয়ার জন্য আপনি বড় প্রজেক্ট দিয়েছেন। আমরা এডিবির প্রজেক্টের মাধ্যমে প্রায় 70 কোটি টাকার কাজ করছি, সেখানে বিভিন্ন
লগহাট বা সেখানে অন্যান্য পরিকাঠামো গড়ে উঠছে, তারপরে ঊনকোটির যে প্রবেশদ্বারটা, সেখানে একটা গেট, সেটা রাস্তা, সেখানে একটা বসার জায়গা, সেগুলো যদি আপনি করে দেন, তাহলে আমরা ঊনকোটি জেলার মানুষ, আমরা কৈলাসহর মহকুমার মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই কথা বলে আমি আর আমার কথা না বাড়িয়ে, এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, বললে বলা যায়। এই বলহরের রাস্তাটা যেটা হচ্ছে, আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। এই বলহরের মানুষ 1 বছর নয়, 50-60 বছর ধরে নদীর পানি দিয়ে তারা যেতেন। আমি প্রথমবার যখন বলহর গ্রামে গিয়েছিলাম, এক পরিবার নয়, সেখানে প্রায় কয়েক শত পরিবারের বসবাস। সেখানকার মানুষকে জিজ্ঞাসা করলাম, আপনাদের এখানে অটো আসা বা গাড়ি আসার কোনো রাস্তা নেই? তারা বললেন, এইভাবেই আমরা এই নদীর পাড় দিয়ে প্রতি বছর বন্যায় ভেঙে নিয়ে যাচ্ছে, আর আমরা এই নদীর পাড় দিয়ে যাই, শত শত মানুষের বাস। এটা আজ আমরা এখানে শিলান্যাস করলাম, প্রায় 9 কোটি টাকার রাস্তা আপনি স্যাংশন দিয়েছেন। আজ বলহরের মানুষ, বলহর গ্রামের মানুষের সেখানে যাতায়াত ব্যবস্থা আজ সেটা উন্নত হবে। এরকম অসংখ্য অগণিত প্রজেক্ট রয়েছে যেগুলো আপনি মঞ্জুরি দিয়েছেন। গ্রামীণ রাস্তা, অনেকগুলো রাস্তা আমরা উন্নত করেছি, অনেকগুলো রাস্তা ভাঙা রয়েছে, সেগুলো আমরা দেখি মাঝে মধ্যে। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা মাইকের মধ্যে দিয়ে আমাকে শুনছেন, মিডিয়ার বন্ধুরা আছেন, সকলকে আমরা আশ্বস্ত করতে চাই, কৈলাসহর এলাকার, চণ্ডীপুর এলাকার গ্রামীণ যে রাস্তাগুলো আছে সেগুলো উন্নয়ন করা হবে। এবার মার্চ মাস থেকে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সবাই বোঝেন যে মার্চ মাস থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে জুলাই মাস, আগস্ট মাস, এই আগস্ট মাসটাও দেখুন আজকেও বৃষ্টির ভাব রয়েছে। তাহলে এই যে রাস্তার কাজ, মেরামতের কাজ, সেগুলো করা যাচ্ছে না। এই বর্ষাটা কমলেই, আগস্ট মাস শেষ হলে হয়তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আমরা গ্রামীণ রাস্তাগুলোকে উন্নয়ন করা হবে, সেগুলোকে মেরামত করা হবে। এ নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা অসংখ্য রাস্তায় এই এলাকায় নতুন রাস্তা হয়েছে, যেগুলো ভাঙা রয়েছে সেগুলোকে আমরা ঠিক করব। তার জন্য আপনাদেরকে আবারও আশ্বস্ত করছি যে এগুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, বা এই ধরনের বিভ্রান্তকারী কিছু একটা গোষ্ঠী আছে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের কথায় আপনারা পা মেলাবেন না। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা সামনে শুনছেন, যারা রাস্তায় আছেন, সকলকে বলবো আমাদের বাঁদিকে যে গ্যালারি আছে সেখানে বসুন, মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে, মঞ্চে যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। মূল্যবান আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে। এবারে শৈবতীর্থ ঊনকোটিকে কেন্দ্র করে একটি বিশেষ প্রকল্প লঞ্চিং হচ্ছে, লঞ্চিং অফ ক্লিন হিমালয়ান অ্যান্ড হিল সিটিজ ইনিশিয়েটিভস, ক্লিন অ্যান্ড গ্রিন ঊনকোটি। আমি ভার্চুয়াল মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ করব এর সূচনা করার জন্যে। 1,20,00,000 টাকার এই উদ্যোগের প্রথম পর্বে ঊনকোটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন এবং ব্যাপক সবুজায়নের মাধ্যমে গড়ে তোলা হবে প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য সহাবস্থান। এই অমূল্য ঐতিহ্যকে আরও পরিচ্ছন্ন, আরও সবুজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও স্থিতিশীল করে গড়ে তুলতেই মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উদ্যোগে শুরু হয়েছে ক্লিন হিমালয়ান হিল সিটিজ ইনিশিয়েটিভ। ঊনকোটির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বকে অক্ষুণ্ণ রেখে শুরু হচ্ছে এক পরিকল্পিত রূপান্তরের যাত্রা। এই উদ্যোগের মাধ্যমে গড়ে উঠবে নান্দনিক প্রবেশদ্বার, পরিচ্ছন্ন ও নিরাপদ পদচারণা পথ, সবুজায়ন, উন্নত আলোকসজ্জা, সুশৃঙ্খল পার্কিং, পর্যটক বান্ধব বিশ্রাম ও তথ্য কেন্দ্র, শিল্পসম্মত স্থাপনা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। আগামী দিনের ঊনকোটি হবে এমন এক গন্তব্য যেখানে ইতিহাস, প্রকৃতি এবং পরিচ্ছন্নতা মিলবে এক অনন্য অভিজ্ঞতায়। ক্লিন হিমালয়ান হিল সিটিজ ইনিশিয়েটিভ, ঐতিহ্যের সংরক্ষণে পরিচ্ছন্নতার অঙ্গীকার। এবারে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সবাইকে নমস্কার। যারা মঞ্চে উপস্থিত রয়েছেন
এবং মঞ্চের নিচে যারাই উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন এবং ভীষণ গরম, তা সত্ত্বেও আপনারা এখানে বসে আছেন, এর জন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঊনকোটি জেলার অন্তর্গত বিভিন্ন যে প্রকল্পের উদ্বোধন এবং যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে আমরা সবাই মিলে করলাম ডলুগা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, কৈলাসহর। তো সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন, একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, এই ঊনকোটি জেলারই চণ্ডীপুরের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের বিস্তারিতভাবে উনি খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু উনি আমাদের সামনে ওনার বক্তব্য রেখেছেন। কিছু দাবি দাওয়াও উনি রেখেছেন আপনাদের হয়ে। আমাদের এই বিষয়ে আমার নজরও রয়েছে। ট্রমা সেন্টার আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করব, আগেও আমাদের ডিসিশন সেটা, এবং ট্রমা সেন্টার এটা হবেই, সমস্ত ডিস্ট্রিক্টেই হচ্ছে, প্রায় অনেক ডিস্ট্রিক্টে হয়ে গেছে। পরবর্তী সময়ে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্টে সেটা হবে কিছুদিনের মধ্যেই, এরপর ঊনকোটিটা হবে, কাজে অসুবিধা নেই। আর বাকি যে হসপিটালের কথা, আসলে বাস্তবে যারা মাঠের সাথে যুক্ত তারাই কিন্তু বুঝতে পারে কোন জায়গায় কী সমস্যা। তো মাননীয় মন্ত্রী যে বিষয়টা বললেন, নিশ্চয়ই আমি এই বিষয়টা দেখব এবং কিভাবে সেটাকে রেনোভেট করা যায়, আগের যে হসপিটালটা আছে সেগুলো আমরা দেখব, এবং অন্যান্য যতগুলি উনি প্রায়ই আমাকে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আসেন, এবং আমি চেষ্টা করি যে এগুলো ওনার যে কথাগুলো কীভাবে রাখা যায়, এবং উনি আপনাদের অ্যাম্বাসেডার হয়ে উনি আমার কাছে রাখেন, ওনার নিজস্ব কিছু না, কিন্তু সেইগুলো আমরা করি। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন শ্রী অমলেন্দু দাস, অনারেবল সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদের, শ্রীমতী চপলা রানী দেবরায়, চেয়ারপারসন কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল। তাছাড়া এখানে প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা স্টেট ওয়াকফ বোর্ডের যিনি চেয়ারম্যান মবস্বর আলী মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন শ্রী তপন কুমার দাস, স্পেশাল সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। উপস্থিত রয়েছেন শ্রীমতী মেগা জয়েন্ট ডিএম অ্যান্ড কালেক্টর, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে পুরো বিস্তারিতভাবে উনি আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত শ্রী ঋষভ এসপি ঊনকোটি ডিস্ট্রিক্টের, এখানে শ্রী বিমল কর মেম্বার ঊনকোটি জেলা পরিষদের। তাছাড়া এখানে বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন, বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ, কর্মচারীগণ, এই এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা রয়েছেন, এবং আমার মা ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি উপস্থিত থাকতে পেরে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি আমার মনে হয় ঊনকোটি জেলার বাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, আর যখনই আসি সবসময় দেখি ঐতিহাসিক শব্দটা আমার লাগাতে হয়, কারণ এত প্রকল্প এখানে ঊনকোটিতে, যেটা বললেন, এর আগেও এখানের উপমুখ্যমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু সত্যি এক এক সময় অবাক হই যে তারা কি করে গেছেন। অনেক কথা বলেন, বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু কথাবার্তা বলেন, কিন্তু তারা যদি সত্যি সত্যি কাজগুলো প্রপারলি করতো তাহলে তো আমাদের পক্ষে অন্য কাজগুলো আরও ইজিলি করতে পারতাম। যেটা আমার মাননীয় মন্ত্রী একটু আগে বলার চেষ্টা করেছেন, এমন সব হসপিটাল বা এমন সব ঘরবাড়ি বানিয়েছেন, সরকারি বিল্ডিংগুলো বানিয়েছেন, সেখানে মানে কি বলবো, মানে নিজের, আমি আগরতলা জিবি হসপিটালেও যাই, আর এখানেও আমি দেখেছি কৈলাসহরের হসপিটালের কথা বলেছেন, যে সেখানে হাওয়া বাতাস যাওয়ার কোনো সুবিধা নেই। মানে একটা হসপিটাল করতে গেলে কি কি লাগবে, বা কোনো বিল্ডিং বানাতে গেলে কি কি তার প্রয়োজনীয়তা,
তাদের সেই ধারণাই ছিল না, ধ্যান ধারণাই ছিল না। পয়সা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, বানাও, আর সেই বানানোর বিষয় আপনারা সবাই জানেন, এবং এমন সব কাজ করে গেছেন যার জন্য আমাদের খুব অসুবিধা হয়। আজকে আমাদের সরকার যখন গঠন হয় 2018-তে 13,000 কোটি টাকার মতো প্রায় ওনারা আমাদের যে ঋণ আমাদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দেখেছেন। এখনও হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে যেসব আমাদের উপর যে আর্থিক যে বোঝা আমাদের উপর পড়ছে, সবকটা ওনাদের সময় সমস্যা, আর সেইগুলো এখন আমাদের সেই সমস্যার আমাদের নিরসন করতে হচ্ছে সব জায়গায়। কিন্তু এতদিন আজকে দেখলাম যে কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে ওনারা এখন মনে হচ্ছে যে গদি ছেড়ে 35 বছর রাজত্ব করেছে, গদি ছেড়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে কখন এই মুখ্যমন্ত্রীর আসনে বসবে। সাধারণ মানুষের, কর্মচারী, গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের কথা বলে চেয়ারে বসার জন্য পাগল হয়ে গেছে। কি বলছেন এখন? যেটা আসলে এদের যে মুখোশ আর মুখ দুটো আলাদা হয়ে গেছে। কি বলছেন? যে এখন আন্দোলন করতে হবে, এবং আন্দোলনটা কি প্রকারের হবে? সশস্ত্র আন্দোলন হবে। ভাবুন আপনারা, এটা তো কেস হওয়ার মতো কথা। এতদিন ধরে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাজ করেছেন যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে, মানে সেই বাংলাদেশ এবং অন্যান্য যেসব বিদেশে যে ধরনের রাজনীতি আমরা দেখছি এখন, এইগুলো তো ওনারাই উস্কায় এইসব। তো আমি বলবো যে আমরা এখনও ভালোভাবে কাজ করছি, মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই দিকে কাজ করছি। আরেকটা বিষয়, কিছু মেয়ে লোককে এখন দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আনছে, এদের মাধ্যমে কুকথা আকথা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, আমাদের যে সভ্যতা, সেই সভ্যতার বাইরে গিয়ে এইসব মহিলাদের আপনারা নিশ্চয়ই দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে ব্যবহার করে কুকথা আকথা। পাগল হয়ে গেছে কিভাবে মসনদে বলে, এইভাবে হবে না। এটা 78 আর 79 সাল না। আর আমাদের উপরে যিনি আছেন, যিনি আমাদের গার্জিয়ান, এই দেশের গার্জিয়ান, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। এইসব সুবিধা করতে পারবেন না আপনারা। আমরা তো এখনো কিছু শুরু করিনি, তার আগে এত লাফাচ্ছেন কেন? এত লাফাবেন না, মুশকিলে পড়ে যাবেন। কারণ আমরা মানুষের কাছে আমরা দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করি। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, রাস্তা খারাপ, ভালো রাস্তাটা দেখাবে না, এটা খারাপ রাস্তা সেটাকে ফটো তুলে দেখাবে। আজকে কোনো জায়গায় কোনো আর কাজ করলে তো সমস্যা হবে। যে কাজ না করবে, আমি সার্জন, আমি যদি সার্জারি না করি তাহলে পেশেন্টের তো কোনো অবস্থায় তার কমপ্লিকেশনই হবে না। আমি এরকম আমার জীবনে অনেক সার্জনকে দেখেছি, কাজ না করেও সে আরামসে প্রফেসর হয়ে গেছে। তো কাজ যদি করে তাহলে সমস্যা হবে, যে কাজ না করবে তার সমস্যা হবে না। তো আমরা এই জিনিসগুলো দেখেছি, তার জন্যই দুবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আজকে এসছে। আমি ঊনকোটিতে কয়েকবার এসছি, আমি জানি না কতবার আগের মুখ্যমন্ত্রী এসছে। শুধু ঊনকোটি না, সারা ত্রিপুরাতে যে জায়গায় হোক সব জায়গায় আমরা সেখানে যাচ্ছি। আজকে ঊনকোটি জেলায় প্রায় 18টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে 6টির উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। পাশাপাশি আজকে একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে আমরা ভিডিওর পর্দায় এখানে দেখলাম, কি দেখলাম? ক্লিন অ্যান্ড গ্রিন ঊনকোটি প্রকল্পের সূচনা। এটা প্রি এবং পোস্ট হয়ে গেলে কি সুন্দর হবে জায়গাগুলো। পর্যটনের ক্ষেত্রে আমরা সারা ত্রিপুরাকে এবং যেভাবে সাজিয়েছি, এবং পর্যটনকে নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে এবং ইন্টারন্যাশনালিও ত্রিপুরা সম্পর্কে মানুষ এখন জানতে পেরেছে। আপনারা এর মধ্যেও দেখেছেন যে এই যে প্রকল্পগুলো আজকে এখানে আমরা বললাম, তার মধ্যে প্রায় 45 করোড় 18,61,000 খরচ সেখানে হচ্ছে। আমাদের যে আজকের এই যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের যে উদ্বোধন এবং এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, তাতে করে আজকে ঊনকোটির
যে উন্নয়ন, সেই উন্নয়নের যে অভিযাত্রা সেটা কিন্তু আরেকটা নতুন দিগন্ত আমার মনে হয় উন্মোচিত হলো। এবং আমরা এটাই করব, আমরা কাজ ছাড়া কিচ্ছু করব না। নেগেটিভ মাইন্ড যারা আছেন তাদের ঋণাত্মক যে চিন্তাধারা তাদের করতে দিন, আমরা ধনাত্মক চিন্তাধারা নিয়ে মানুষের কাছে আমরা যাব। আমার মনে হয় এই কাজগুলো যখন হবে, সম্পূর্ণ কমপ্লিট হবে, তাহলে মানুষের যে জীবনযাত্রা সেখানে সহজ, নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং উন্নত হবে। এবং শুধু এটা আমরা যদি কই যে নেক্সট জেনারেশন, আমরা যদি ভালোভাবে, ওনারা যদি ভালোভাবে কাজগুলো করে যেত, তাহলে নেক্সট আমাদের পক্ষে অনেক সুবিধা হতো। তো নেক্সট যে জেনারেশন আছে তাদের জন্য, তাদের পক্ষে অনেকটা শক্তিশালী একটা বেস সেটা পাবে। আজকে রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমরা শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রে যদি আমরা গুরুত্ব দিই, ফোকাস থাকি, তবেই আজকে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। আমরা এবং আমাদের প্রতিটা জনপ্রতিনিধি, আমাদের প্রতিজন, আমাদের সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে সবাই মিলে কাজ করছি। আমরা এত সুন্দরভাবে আমাদের একটা টিম ত্রিপুরা, সেই হিসেবে আমরা কাজ করছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্লোগান সবসময় বলেন, সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস, আমরা সেই মন্ত্র নিয়ে, আমরা সেই আদর্শকে সামনে নিয়ে আমরা শুধু আগরতলায় না, শহরের ভিত্তিক না, প্রান্তিক মানুষের কাছে আমরা সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা সেখানে যাচ্ছি। এবং যতক্ষণ ধরে এই প্রান্তিক মানুষের, তাদের যদি এই সুফল না পৌঁছানো যায়, কোনো অবস্থায় উন্নয়নের ছোঁয়া, কোনো অবস্থায় উন্নয়ন সম্ভব নয়। আমরা এই ইতিবাচক যে পরিবর্তন, আমাদের সরকার বারবার, আমি যেটা বলছি যে আমরা ট্রান্সপারেন্সির সরকার, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা থাকতে চাই এবং সেইভাবেই আমরা কাজ করব। আমরা দেখেছি যে মানুষের কাছে মানুষের প্রয়োজনটা কি, সেই প্রয়োজন, আমি বলছি না যে সব কিছু আজকে আমরা এই কয়েক বছরে আমরা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু আমি নিশ্চিত 35 বছরে ওনারা যা করেছেন, এর আগে কংগ্রেস, মাঝখানে জোট আমল, আপনারা সবাই দেখেছেন, জোট আমলে মানুষ চেয়েছিল এই যে বামপন্থীদের হাত থেকে এই রাজ্যকে মুক্ত করার জন্য, কিন্তু আমরা দেখেছি কি অবস্থা ছিল। এই যে জোট আমল, কংগ্রেসের সরকার, এবং তারা কমিউনিস্টরা যা করেছে তার থেকে আরও, যেটা তৃণমূল পশ্চিমবাংলায় করেছে, একই ধাঁচে তারা করেছিল। মানুষ আবার তাদেরকে এনেছে, তাদের কাছে আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এসছে, এনডিএ সরকার এখানে এসছে, মানুষ বিশ্বাস রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর, আমাদের সরকারের উপর। আমরা তাই প্রকৃত সুফল আমার মনে হয় তখনই হয় যখন শেষ প্রান্তে, আমি যেটা বারবার বললাম, শেষ প্রান্তে মানুষের কাছে পৌঁছাই। এবং আমরা শুধু আগরতলা না, প্রতিটা জেলায়, আগরতলা বা ওয়েস্ট ডিস্ট্রিক্টেই খালি আমরা উন্নয়ন চাই না, আমরা চাই প্রতিটা জেলায় আমরা উন্নয়ন হোক। আপনারা দেখবেন প্রতিদিন, আমি আজকেও যখন কুমারঘাটে, আমার ওখানকার যে মাননীয় বিধায়ক আছেন আমাকে বলছেন এখানে অনেকগুলোর আপনার প্রকল্প অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেগুলোর আপনার ডেট দিতে হবে। যেখানে যাই এত উন্নয়ন, কোনো না কোনো জায়গার মধ্যে আপনারা নিশ্চয়ই নিউজ পেপার, সোশ্যাল মিডিয়াতে দেখবেন এত উন্নয়ন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমরা বাজেটে আমরা কোথায় ছিলাম, গত বছর 7,000 কোটি টাকা রেখেছিলাম, সেই জায়গায় এইবার গিয়ে 10,000 কোটি টাকা আমরা রেখেছি। কারণ সেইগুলো যদি না হয়, বাইরের থেকে কোনো অবস্থায় যারা বিনিয়োগকারী তারা কোনো অবস্থায় এখানে আসবে না। এবং এখন তো এমন অবস্থা হয়েছে, আমাকে এবারও কিছু যারা নিবেশ করতে এসছে বলে, আগরতলা আমরা মেডিকেল কলেজ খুলতে চাই না, আমরা কৈলাস শহরে করব। আমি বললাম দাঁড়ান, আমি দেবো, জায়গা দেবো আপনাদেরকে। এবং এর মধ্যে আপনার আমবাসার মধ্যে, এডিসির মধ্যে আমরা বলেছিলাম, কাল 2-3 দিন আগে আমি ফাইলও সই করেছি, এখানে মেডিকেল কলেজ হতে যাচ্ছে। প্রথমে ওরা বলছিল 50 সিটের একটা মেডিকেল কলেজ হবে, এখন ওনারা বলছেন না, আমরা 100 সিটের করব, এএনএম, জিএনএম। তো এই যে অবস্থাটা, মানুষ এখন ত্রিপুরার মধ্যে মানুষ আসতে চাইছে। গত অর্থবর্ষে শুধু আমি নিজে, আমার অন্যান্য মন্ত্রীদের বাদই দিন, প্রায় 1500 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক যে প্রকল্প, সেগুলোর উদ্বোধন আমি করেছি বা শিলান্যাস আমি করেছি। চলতি অর্থবর্ষরেও একই ধারায় কিন্তু কাজ চলছে, আজকে যেমন এখানে করলাম।
তো এই চলতি অর্থ বছরে 440 কোটি টাকার অলরেডি বিভিন্ন প্রকল্প, জনমুখী যে প্রকল্প, সেগুলোর উদ্বোধন এবং শিলান্যাস করেছি বন্ধুগণ। আজকে আমরা সরকার কয়েকটা বিষয়ে আমরা সেটাকে খুব গুরুত্ব দিয়েছি। একটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, ক্রীড়া ও অন্যান্য জনকল্যাণমূলক যতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে সেই ক্ষেত্রে ধারাবাহিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমার মনে হয় যে আমাদের যে লক্ষ্য, সরকারের যে উন্নয়ন, যে সুফল, সেটা 59 জেলার মধ্যেও সেই সুফলগুলো পৌঁছক, সেটা আমরা চাই। কারণ শুধু আগরতলা যদি উন্নয়ন হয়, উদয়পুর যদি উন্নয়ন হয়, তাতে করে হবে না। সার্বিক যে সবকা সাথ সবকা বিকাশ, এমন একটা কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে আমি যদি মনে করি যে আমার শরীরের এই অঙ্গটা না থাকলেও চলবে, হবে কোনোদিন হবে না। এক্স্যাক্টলি সেম ওয়েতে যে আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট আছে, যতগুলো সাব ডিভিশনাল আছে, জাতি, জনজাতি, মণিপুরি এবং যারা সংখ্যালঘু, সবাইকে নিয়ে সবার উন্নয়ন এবং মঙ্গল এবং তাদের বিকাশ যতক্ষণ না হবে কোনোদিন উন্নয়ন সম্ভব হবে না। 2022 সালের 6 ডিসেম্বর এখন এই পর্যন্ত 59 জেলার 56টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হয়েছে। তাতে করে কত কোটি টাকা এর জন্য দেওয়া হয়েছে? 197 কোটি 68 লক্ষ টাকা এর জন্য দেওয়া হয়েছে বন্ধুগণ। আজকে তার সঙ্গে আজকে 45 কোটি 18 লক্ষ 61 হাজার সেটাও যুক্ত হলো এখানে। এই যে জনকল্যাণমুখী কাজগুলো আমরা করছি, এগুলো যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে, 59 জেলাকে আর চেনা যাবে না। এখানে আজকে রাস্তার কথা ওনারা দেখাচ্ছেন। আজকে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে অক্টোবর যখন বৃষ্টিটা কমে যাবে, এবার তো বৃষ্টি মার্চ মাসে শুরু হয়ে গেছে, তো এই বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বারবার মিটিং করছি, তাড়াতাড়ি রাস্তা ঠিক করতে হবে, পথ হোলসগুলো আছে সেগুলোকে ঠিক করান। কারণ জোর দিলেই হবে না, করলেই তো হবে না। মোটরেবল করার জন্য বারবার বলছি, আগরতলা শহরেই হোক বা সমস্ত ডিস্ট্রিক্টে হোক, সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আমাদের রাজ্যের অন্যতম যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় যে পর্যটনগুলো আছে এবং 59 বিশেষ করে এটা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, সেটা শুধু ত্রিপুরা বা ভারতবর্ষে না, বিশ্বব্যাপী এটা সমাদৃত। আপনারা জানেন ওয়ার্ল্ড যে আমাদের হেরিটেজ, সেই হেরিটেজের মধ্যেও সেটা এনলিস্টেড হয়েছে। এই প্রতি বছর এপ্রিল মাসে এই যে অশোকাষ্টমী যে মেলা এখানে অনুষ্ঠিত হয়, সবাই জানেন, হাজার হাজার ভক্ত এখানে আসেন, পর্যটকরা আসেন। আমরা এই কথাটা বারবার দিল্লি থেকে বুঝাচ্ছি যে এই যে এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টটাকে যা আছে কম সংখ্যক হলেও সেটা যদি দেখা যায় যে 78 বা 79 এরকম সংখ্যকের যদি একটা প্লেন যদি এখান থেকে স্টার্ট করা যায়, কথা চলছে বারবার। একবার অনেক সময় বলছে যে আরও তার লেংথটা বাড়াতে হবে, আমরা বললাম আমরা একুয়ার করে দেব। তো কথা চলছে, আমরা চেষ্টায় আছি, নিশ্চয়ই সেটা হবে। হলে অনেক যারা নর্থ এবং 59 জেলার তারাও কিন্তু আগরতলার থেকে অন্য জায়গায় যেতে পারবে। আমরাও এখান থেকে যারা পর্যটকরা বা আমরা ইজিলি আমরা এখানে আসতে পারবো, সেই চেষ্টাও আমরা করছি। এখানে এই যে চিরন্তন ঐতিহ্য, সেটাকে 59 সেটাকে সামনে রেখে আজকের আমার সত্যিই খুব ভালো লাগছে যে এই ধরনের প্রোগ্রাম ওনারা এটাকে কিভাবে ডেভেলপ করা যায় তার ব্যবস্থা ওনারা করছেন। আজকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আমরা করেছিলাম 2026-এ। এটা ঐতিহাসিক সাফল্য। আমাদের এখানে মানুষ আসতে চায়। আমরা ভেবেছিলাম 800-র মতো আমরা এক্সপেক্ট করেছিলাম যে বিনিয়োগকারীরা আসবে। কত লোক এসছে সেখানে? 1200 বিনিয়োগকারী সেখানে এসছে। এবং শুধু আমাদের দেশের না, বিদেশ থেকেও লোক এসছে এখানে। এবং তারা বলছে যে আমরা যে কোনো জায়গায় আমরা বিভিন্ন যে আমাদের যে ত্রিপুরার যে রিসোর্সগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে আমরা এখানে কারখানা, মেডিকেল কলেজ, আমাদের বিভিন্ন স্কুল কলেজ, তারা এইগুলো নিবেশ করতে চাইছে এখানে। এবং সেখানে দেখা গেছে 468টি মৌ স্বাক্ষরিত হয়েছে, ভাবুন আপনারা। এবং আমরা ভেবেছিলাম 1 লক্ষ কোটি টাকার মতো সেখানে মৌ হবে। আর কত হয়েছে মৌ? 1,32,000 কোটি টাকার মৌ হয়েছে। এবং শুধু তাই নয়, কিছুদিন আগেও গত বছর আমাদের প্রায় 30,000 কোটি টাকার মৌ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে আরে মৌ তো হয়েছে, কোথায় তো দেখা যাচ্ছে না। 8,000 কোটি টাকার অলরেডি গ্রাউন্ডেড হয়েছে, তার বাস্তবেই তো হয়েছে। এবং আমরাও চাইছি যে এই যে এইবার 1,32,000 কোটি টাকার বা 468টি যা মৌ হয়েছে সেগুলো যাতে মনিটরিং করতে হয়।
বলেছি বারবার আধিকারিকদের যাতে এটা গ্রাউন্ডিং করা হয়। আমরা পুষ্পবন্ত প্যালেসের কথা আপনারা জানেন নিশ্চয়ই, সেটাকে একটা 5 স্টার হোটেল করার জন্য আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, সেখানে উনি ফাউন্ডেশন লে করেছেন। এবং পুষ্পবন্ত প্যালেস যখন সেটা হবে, এটা একটা পর্যটনের দিক দিয়ে ত্রিপুরার একটা বিশেষ অর্থনৈতিক উন্নয়ন হবে। সেখানে আমাদের 200-র মতো ছেলে মেয়ে সেখানে চাকরি পাবে। ইনডাইরেক্টলি আরও যারা বেভারেজ সাপ্লাই করবে বা আদার্স যেসব দেবে, গাড়ি ঘোড়া যারা ব্যবস্থা থাকবে, এত সুন্দর একটা মানে এই ধরনের একটা 5 স্টার হোটেল হচ্ছে, সেখান থেকে তারা তো বসে থাকবে না। এবং ওই পুষ্পবন্ত প্যালেস যে প্যালেস হোটেল, সেটা যখন হবে, বিদেশ থেকে নিজেরা ফ্লাইট ভাড়া করে নিজেরা এখানে আসবে। এটা একটা সাংঘাতিক বিষয়। এবং মানিক্য ডাইনেস্টি সম্পর্কে ওনারা জানতে পারবেন। ত্রিপুরার এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন প্রায় 7-8 বার, তো তার সম্পর্কে জানবেন, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবেন। এবং এই ঊনকোটি বলুন, আজকে আমাদের ডুম্বুর বলুন, আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে বলুন, নীরমহল বলুন, উজ্জয়ন্ত প্যালেস বলুন, সব জায়গায় যাবে। তো এতে করে আমাদের যে জিএসডিপি সেটা অনেকটা বাড়বে। আমরা সেই দিকে আমরা কাজ করছি। পর্যটন শিল্প কিভাবে সেটা বাড়ানো যায় তার কাজ আমরা করছি। আমরা বন্ধুগণ, আমরা বারবার বলছি, শুধু আমাদের শহর ভিত্তিক না, প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ারও উন্নয়ন আমরা চাই। মানুষের আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়ন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে যারা মা ও বোনেরা আছেন, আমরা যেখানে যাই সবচেয়ে বেশি আমাদের যেটা এই সরকারের প্রতি সবচেয়ে বেশি যাদের আস্থা আমরা দেখেছি, আমাদের মা বোন এবং মেয়েরা। তারা বুঝতে পেরেছে এখানে, এবং তাদের জন্য আমরা যতটুকু আমাদের ক্ষমতা আছে, তাদের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা আমরা এখানে করেছি। প্রতি ঘরে সুশাসন। আপনারা জানেন যে মানুষ কেন এই অফিসে গিয়ে বারবার কোথায় যাবে, এর জন্য প্রতি ঘরে সুশাসন। এবং তার 1.0 2.0 সেখানে ঘরের সামনে গিয়ে মেলা করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সার্টিফিকেট থেকে আরম্ভ করে বিভিন্ন সুযোগ সুবিধা, আজকেও এখানে দেখেছেন আপনারা, বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিয়েছি। সেই কাজগুলো আমরা করছি। আমরা আজকে অ্যাক্টিস্ট পলিসি, আজকে ত্রিপুরার অবস্থাটা কীরকম ছিল আগে আপনারা ভাবুন। আমার মাননীয় মন্ত্রী প্রায় এসে বলেন যে আজকে কত ঘন্টা লাগতো আজকে ঊনকোটিতে আসতে, আজকে অল্প সময়ের মধ্যে আমরা এখানে চলে আসতে পারছি। আজকে ধর্মনগরে যেতে গেলে 12 ঘন্টা লাগতো, উগ্রপন্থীদের তাণ্ডব। এবং সেই জায়গায় আজকে কত ইজিলি এখানে চলে যাচ্ছে, এখান থেকে বাইরে এখানে যাচ্ছে, আমাদের আগরতলা যাচ্ছে, সাবরুম চলে যাচ্ছে। এখানে অ্যাক্টিস্ট পলিসির মধ্যে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম বলেছেন সেই কাজটা করেছেন। শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এখন ত্রিপুরার মধ্যে। আজকে কিছুদিন আগে নীতি আয়োগের বৈঠক হয়েছিল দিল্লিতে। এই প্রথমবার নীতি আয়োগের সাথে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের আলাদাভাবে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক হয়। অর্থাৎ কত সিরিয়াস হলে সেটা সম্ভব হয়। এবং বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে নর্থ ইস্টার্ন জোনের আমাদের এই সমস্যা, তার জন্য আলাদাভাবে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। আজকে অনেকগুলো ফ্ল্যাগশিপ যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির, আপনারা সবাই জানেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, PM কিষাণ সম্মান নিধি, PM উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, ধরতি আবা জনভাগিদারি অভিযান, PM জনমন প্রকল্প, যতগুলো আছে সবকটা বাস্তবায়নে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু একটা বিশেষ স্থানে আমরা রয়েছি বন্ধুগণ। গত 8 বছরে এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক যাতে অগ্রগতি হয় তার ব্যবস্থা আমরা নিরলসভাবে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আপনারা গত 6 বছরের মধ্যে জিএসডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট। আপনারা ভাবুন, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা 3rd স্মলেস্ট স্টেট, সেই জায়গায় আমরা জিএসডিপিতে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট। আমরা পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট হয়েছে। এখানে নীতি আয়োগ আমাদের ফ্রন্ট রানার স্টেট হিসাবে ডিক্লেয়ার করেছে বন্ধুগণ। এইগুলো প্যারামিটারগুলো বলছে যে আমরা ত্রিপুরা ঠিক দিশায় চলছে। আজকে এই 2 দশকের মধ্যে সর্বনিম্ন 2 দশক, এর মধ্যে সর্বনিম্ন ক্রাইম যে রিপোর্ট, NCBR যে রিপোর্ট আছে, সেখানে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট, সেখানে দেখা গেছে যে আমাদের যে 28টি রাজ্যের মধ্যে পূর্ণ রাজ্য, সেখানে সেকেন্ড পজিশন আমরা নিচের দিকে। তো এইসব কারণে মানুষ বাইরের থেকে আসছে এখানে। 1-2টো ঘটনা হবে এই দিক সেদিক, কারণ আমি বারবার বলছি
যে তৎকালীন সময়ে ওনারা কিন্তু খুব লাকি। কেন? এই জিনিসটা কিন্তু তৎকালীন সময়ে আবিষ্কার হয়নি ত্রিপুরাতে। আদারওয়াইজ ওনারা যেসব কুকর্মগুলো করে গেছেন, আজকে শেষ দিকে ছিল কিছু, সেইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন যারা নিউ জেনারেশন, যাকে জেনজি বলে, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দেখে এসছে। ওনারা যে কি করে গেছেন সেইগুলো, নতুন যে পুরনো যে পত্রিকাগুলো আছে সেগুলো যদি আমরা দেখাই, আমরা দেখাবো আর কয়েকদিন বাদে যে কিভাবে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং আপনাদের দর্শন থেকে আরম্ভ করে বাদ রাখেনি কোনো কিছু। এবং আজকে বড় বড় কথা বলছেন। আমি বলবো যে মানুষকে ওদের জানানো খুব প্রয়োজন এবং আমরা সেগুলো করব। আপনারা সবাই জানেন যে আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি রিফর্ম এক্সপ্রেস সেটা বলেছেন যে ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স রিডাকশন। আপনারা শুনে খুশি হবেন। এই যে আননেসেসারি কতগুলো আইন ছিল যে কারণে মানুষের কাজের অসুবিধা হতো, প্রয়োজনে নেই, সেইগুলোকে রিপিল করার জন্য আমাদের ত্রিপুরা একবার না পরপর দুবার আজকে এই যে ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স রিডাকশনে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফার্স্ট হয়েছি বন্ধুগণ। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বলেছেন সমস্ত বড় বড় স্টেটগুলোকে, अगर त्रिपुरा अगर कर सकता है तो आप लोग नहीं क्यों नहीं कर सकते हो। অর্থাৎ আমাদের যে আমরা যেভাবে কাজ করছি, আমাদের সাথে অফিসাররাও আমাদের সাথে কাজ করছেন এবং সেই কাজটা আমরা করতে পারছি। আজকে এই যে স্টেট সাপোর্ট মিশন সেখানেও কিন্তু আজকে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের ডিক্লেয়ার করেছে, আমি সেটা বললাম। আপনারা দেখেছেন এর মধ্যে ত্রিপুরা শুধু মুখে না, বা প্রায়ই বলেন কোথায় উন্নয়ন। বিরোধীরা কি বলছেন, কোথায় উন্নয়ন? আমি ওনাদেরকে বলেছিলাম এখন তো বয়স টয়স বেশি হয়ে গেছে একটু, কারণ উন্নয়ন আপনারা দেখবেন না, কারণ ক্যাটারেক্ট আপনাদের পড়ে গেছে, এগুলো সার্জারি করুন তাহলে দেখতে পারবেন উন্নয়ন কাকে বলুন। কারণ আমার মনে আছে একবার কি বলেছিল যে এই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছিল, তো তখন বিরোধী দল নেতা যিনি এখন আমাদের ন্যাশনাল লেভেলে পার্লামেন্টে আছেন, উনি কি বলেছেন যে কোথায় এগুলো হচ্ছে। তো একজন বলেছিলেন যে এখন থেকে যখন এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক হবে বা কোনো স্ট্রাইক হবে তখন উনাকে নিয়ে যাব আর ওখানেই রেখে আসব। তো আমি তাই বলবো যে উনাদেরকে উন্নয়ন কোথায় আছে উনাদেরকে নিয়ে আসা উচিত আমাদের। উন্নয়ন কাকে বলে? মন কি বাত অনুষ্ঠান জিজ্ঞেস করলে মন কি বাত এটা আবার কি, কোথায়, কে? মানুষ তো দেখে না। আমি বলছিলাম যে আসুন আমার সাথে, সারা ভারতবর্ষের লোক মন কি বাত অনুষ্ঠান দেখেন। আর মানে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করার যে একটা হ্যাবিট, এগুলো আগেও করে এসছে, আবার সে একই কথা বারবার বলছে, এগুলো আর খাবে না। মানুষ সব জানে আমরা এখনও বসে আছি। 350টির উপরও জাতীয় এবং আঞ্চলিক স্তরে আমরা প্রাইজ পেয়েছি শুধু ত্রিপুরা বন্ধুগণ। আমরা এইভাবে একের পর এক কাজ করে চলছি। আপনারা জানেন যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে আরম্ভ করে পঞ্চায়েত স্তর, ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত আমাদের আজকে এখানে অফিস ব্যবস্থা চালু হয়েছে। আর কোথাও কোনো রাজ্যে নেই, সাব ডিভিশন লেভেল অবধি আছে। আমরা এখানে এক বছরে আমি যেটা বললাম যে 8,000 কোটি টাকার, গত এক বছরে প্রায় 30,000 কোটি টাকার যে আমাদের মৌ হয়েছিল, তার মধ্যে 8,000 কোটি টাকার অলরেডি প্রকল্প গ্রাউন্ডেড হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীজি, তার আগেই আমরা একজন দেববর্মা বাবু, বহু বয়স্ক ভদ্রলোক, আমরা রবীন্দ্র ভবনে ওনাকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। আর মন কি বাত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীজি উনার যে বাদ্যযন্ত্র সেটাকে উনি উল্লেখ করেছেন, আপনারা সবাই জানেন যে ত্রিপুরার সারিন্দা, এবং সেটা জিআই ট্যাগ পেয়েছে। এটা নিয়ে আমরা চারটা জিআই ট্যাগ পেয়েছি। এর আগে আমরা জিআই ট্যাগ কোথায়, কুইন আনারস, জনজাতিদের যে আমাদের রিসা আছে, পাচড়া আছে, মাথাবাড়ির প্যারা, এখন সারিন্দা যে যন্ত্র, সেটা মিলে আমরা জিআই ট্যাগ পেয়েছি বন্ধুগণ। জিআই ট্যাগ মানে কি, সারা পৃথিবীর মধ্যে সবাই তার পরিচয় হবে। আজকে পূর্ণ সাক্ষরতার কথাই বলুন, ত্রিপুরা একমাত্র স্টেট যেখানে আজকে গোয়া এবং মিজোরামের পরে তৃতীয় স্থানে কিন্তু আজকে পূর্ণ সাক্ষরতার রাজ্য হিসাবে সেটা ঘোষিত হয়েছে। 95.6%। এটা ঐতিহাসিক আমি বলবো অর্জন। ইউনেস্কোর যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী যদি 95% অবধি কেউ সাক্ষরতার দিক দিয়ে উন্নত হয়, সেটাকে ডিক্লেয়ার করা হয়। আমরা সেই তুলনায় এখন কিন্তু এইরকম না যে খালি সাইন করলো তাতে সাক্ষরতা উন্নত হলো, তা নয়। অনেকগুলো গাইডলাইন্স আছে।
সেখানে পপুলেশনের দিক দিয়ে যদি বলি, আজকে মিজোরাম এবং গোয়ার থেকে কিন্তু আমাদের পপুলেশন বেশি, অর্থাৎ আমাদের যে মেয়েরা মায়েরা আছেন তাদেরকে আমি দেখেছি যখন এটা ডিক্লেয়ার হয় সবচেয়ে বেশি তারাই কিন্তু এই সাক্ষরতার হার বাড়িয়েছে সেখানে। আজকে আমরা জানি যে পড়াশোনার ক্ষেত্রে বিবেকানন্দজি বারবার বলছেন, যার ভিতরের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোদিন তার বিকাশ, অন্তরাত্মা বিকাশ হবে না, কাজে পড়াশোনায়ও বিকাশ হবে না। সেই দিকে আজকে নতুন নতুন বিদ্যালয় ভবন হচ্ছে, স্মার্ট ক্লাসরুম হচ্ছে, আইসিটি ভিত্তিক শিক্ষা হচ্ছে, টিঙ্কারিং ল্যাব, আমরা যে দক্ষতামূলক শিক্ষা, কস্তুরবা গান্ধী বিদ্যালয়, মিশন মুকুল এবং নিপুণ ত্রিপুরা, বিদ্যাসেতু, এই যে প্রকল্পগুলো নতুন নতুন আমরা কিন্তু করেছি, আর কোথাও নেই। এবং যখন সিবিএসসি থেকে যখন আধিকারিকরা আসেন তারা আমাদের এই যে নতুন নতুন যে ইয়েগুলো করছি আমরা ইনোভেটিভ, তারা মানে বলছে যে আমরা অন্য জায়গার মধ্যে এগুলো ইমপ্লিমেন্ট করবো। আমরা এই যে যারা এখানে জনজাতিরা আছেন বিভিন্ন জায়গায়, আমরা জানি জনজাতিদের বিভিন্ন স্কিম আমাদের সরকার, আমাদের রাজ্যের এবং আমাদের কেন্দ্রের করে, তাদের জন্য আমরা বিভিন্ন সাব ডিভিশন লেভেলে ডিস্ট্রিক্টে শুধু তাদের স্কিমগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য একজন করে আধিকারিক আমরা রেখেছি। আমরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যাতে জনজাতি এলাকায়ও খুব ভালো তাদের হয় তার জন্য আমরা অনেক কাজ করছি। এর মধ্যে ইএমআরএস অর্থাৎ যে একলব্য মডেল যে রেসিডেন্সিয়াল স্কুল প্রায় এখানে 21টার মতো কেন্দ্রের থেকে আমাদের অনুমোদন দিয়েছে। 12টি অলরেডি চালু হয়ে গেছে, 6টা এর মধ্যে চালু হবে, 2টো সামনের 2 বছরের মধ্যে হবে, আরও 15টা যাতে শিথিল করা যায়, অনেক ক্রাইটেরিয়া আছে, তার জন্য আমি দাবি করে এসেছি। এত সুন্দর বাইরের থেকে ফ্যাকাল্টিরা আসছেন, পড়াশোনা এত সুন্দর হচ্ছে সেখানে। তারপরও আমি বলবো যে আমাদের এখানে আশ্রম স্কুল আমরা জনজাতি এলাকায় আমরা স্থাপন করেছি। এভাবে একের পর এক সেখানে স্টাইপেন্ড থেকে আরম্ভ করে বইপত্র, তাদের যে হোস্টেল, সেই হোস্টেলে আধুনিক যেসব ব্যবস্থা সেগুলো আমরা করছি। কালকে আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় আপনারা দেখেছেন যে আমরা অস্মিতা দে গ্লাসগোতে কী করেছে, সে আজকে ভারতবর্ষের না শুধু ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। তাকে এখানে মাননীয় মন্ত্রী আছেন এখানে, আমরা ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমার সাথে দিল্লিতে ত্রিপুরা ভবনে দেখা করেছিল, আমরা কীভাবে তোমাকে পুরস্কৃত করতে পারি, বলে স্যার আমাদের বাড়ি নেই, একটা সারা জীবন ভাড়া বাড়িতে ছিলাম, একটা যদি জায়গা আপনি দেন। সাথে সাথে আমাদের ক্রীড়ামন্ত্রীও তখন ছিলেন, আমরা উইদিন 4 days রেভিনিউর সাথে কথা বলে ওনাকে জায়গা আমরা দিয়েছি, প্লাস আরও 10 লক্ষ টাকা ওনাদেরকে দিয়েছি। আবার বলেছি যদি আরও কিছু লাগে আমরা নিশ্চয়ই তোমার যে আশা আকাঙ্ক্ষা আমরা সেইগুলো করব। আমরা দেখেছেন আপনারা বিভিন্ন আমাদের সরকার কত মানে মানববন্ধব, আমি কয়েকটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। আমি এর আগে যে বিশিষ্ট খেলোয়াড়রা আছেন, আগে তো নেতা নেত্রীদের নামে সমস্ত বিশেষ কাজগুলো হতো। সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আমরা দেবভক্তি জমাতিয়া একজন অ্যাথলেট আমার সাথে অ্যাথলেটিক্স করতো, আমার জুনিয়র ছিল, ওনার নামে আমরা অ্যাথলেটিক্স ট্র্যাকটা আমরা করেছি। আমরা স্বদেশ প্রিয় নন্দী প্রখ্যাত যিনি হকি কোচ, ওনার নামে আমরা সিনথেটিক হকি গ্রাউন্ড যেটা বানিয়েছি ওনার নামে আমরা করেছি। প্রতুল ভট্টাচার্য, আমরা একদম ছোট, ওনার পেটের মধ্যে উমাকান্ত স্কুলে বল লেগে সেখানেই উনি মারা যান। তাকে আমরা ওনার ফ্যামিলি কেউ ভাবতেও পারিনি, যখন আমরা ওনাদেরকে ডাকলাম বললো তো আমরা তো ভাবতেই পারিনি। ওনার নামে আমরা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা বাদারঘাটে ওনার নামে করেছি। ডক্টর অরুণাভ রায় উনি অ্যাথলেট ছিলেন, কোচ ছিলেন, ওনার নামে সিনথেটিক অ্যাথলেট ট্র্যাক সেটা আজকে পানিসাগরে আমরা নাম দিয়েছি। ইনডোর হল ধর্মনগরে আমাদের সাথে ব্যাডমিন্টন খেলতো ধর্মনগরের ছেলে, এবং ওনার নামে প্রয়াত হয়েছেন গৌরীশঙ্কর রায়, ওনার নামে আমরা আজকে ইনডোর হল ধর্মনগরে নাম দিয়েছি। ইউথ হোস্টেল আমবাসা বিশিষ্ট জিমনাস্ট ছিল মধুসূদন সাহা, তার নামে আমরা করেছি। এটাকে বলে যে আমাদের সরকার কত মানে মানুষের জন্য, মানুষকে মনে রাখার জন্য আমরা কাজ করি। আমরা সেই কথাগুলো আমি বললাম। আগরতলা বাদারঘাটে অলরেডি 30,000 যাতে দর্শক একসাথে বসতে পারে তার জন্য গ্যালারি নির্মাণ হচ্ছে। আগরতলায় যে NSRCC আছে, নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে একটা স্পোর্টস হল নির্মাণ হচ্ছে। এখানে আমাদের আজকে যদি আমি বিকশিত ভারত যেটা জি রামজি বলি, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন 1 জুলাই 2026 থেকে শুরু হয়েছে। সেখানে আজকে 20 লক্ষেরও বেশি সেখানে ম্যান্ডেট
আমরা তৈরি করেছি বন্ধুগণ। এবং কুইক যাতে এই কাজটা হয়, মাননীয় প্রধানমন্ত্রীজির এটা ড্রিম প্রজেক্ট, সেইভাবে আমরা কাজ করছি। এর মধ্যে কত টাকা এর মধ্যে বরাদ্দ হয়েছে? 344 কোটি টাকা এর জন্য বরাদ্দ হয়েছে। PMGSY প্রায় এই রাস্তাঘাটের কথা বলে, আপনারা শুনে খুশি হবেন যে PMGSY যে গ্রামীণ যে মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 4653 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ হয়েছে বা উন্নয়ন হয়েছে। PMGSY 2 এবং 3 সেখানে 471 কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হয়েছে। PM জনমন প্রকল্পে এখন পর্যন্ত 92টি সড়ক, সেখানে যার দৈর্ঘ্য কত 265.622 কিলোমিটার, সেইগুলো আমরা উন্নয়ন হচ্ছে। আজকে PMGSY 4 এর কথা যদি বলি, 96টি সড়ক যার দৈর্ঘ্য 163.8 কিলোমিটার, সেগুলো আমরা করছি। একের পর এক আমরা উন্নয়ন কাকে বলে? আমাদের সরকার উন্নয়ন ছাড়া কোনো কথা বলবে না। মানুষের যা যা মৌলিক সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমরা দিন রাত আমরা কাজ করছি। আমরা জল জীবন মিশনের কথা যদি বলি, আমরা যখন শুরু করি তখন 3.26% জল জীবন মিশন নলসে জল ছিল। আজকে কত পার্সেন্টেজ হয়েছে? সেখানে 86.30। এবং বাকিগুলো যাতে তাড়াতাড়ি হয়, বহু জায়গার মধ্যে জলের উৎসই নেই, বিশেষ করে ADC এলাকায়, সেখানে ইনোভেটিভ পদ্ধতিতে যাতে জল আনা যায় তার জন্য আমরা ব্যবস্থা করছি। আজকে এখানে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষকে ঘর, জল ইত্যাদি, আপনার গ্যাসের লাইন থেকে আরম্ভ করে এগুলো প্রতিটা জিনিস উনি দিয়েছেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ত্রিপুরায় প্রায় 3,76,000 উপরে ঘর অনুমোদিত হয়েছে। এর মধ্যে প্রায় 87%, এর মধ্যে 2022 সালের মধ্যে কিন্তু আমরা আরও বেশি করতে পেরেছি এবং 3,73,000 উপরে সেটা আমরা এই ঘরগুলো আমরা বানাতে পেরেছি। আজকে এই যে আমরা PMGSY যে কাজগুলো আমরা করছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কাজগুলো গ্রামীণ আমরা করছি, সারা ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যের তার জন্য কিন্তু আমরা পুরস্কৃত হয়েছি। PM কিষাণ সম্মান নিধির কথা যদি বলি, এখন পর্যন্ত 23তম কিস্তি পর্যন্ত কত টাকা কৃষকদের জন্য দেওয়া হয়েছে? 977 কোটি উপরে টাকা দেওয়া হয়েছে। এবং 20 জুন সেখানে তারকেশ্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি বুতাম টিপে যখন 23তম কিস্তি দিলেন, তাতে করে ত্রিপুরাতে 43 কোটি 32 লক্ষ টাকা সেখানে দেওয়া আছে। আমার মায়েরা বোনেরা, আমি বারবার বলছি, নারীদের উন্নয়ন আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট এবং মহিলাদের ক্ষমতায়নে আমাদের সরকার সবচেয়ে বেশি আমরা কিন্তু সেখানে জোর দিই। আজকে আমাদের ত্রিপুরাতে যতগুলো থানা আছে তাদের সুরক্ষার জন্য আমাদের যে 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি এবং শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো করেছি, অর্থাৎ 9টা আমরা মহিলা থানা করেছি। বন্ধুগণ, আমার মনে আছে যে আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই এসে বলল যে কিছু একটা আপনি ঘোষণা করতে হবে ভাইফোঁটার দিন। আমি ঘোষণা করলাম, কি ঘোষণা করলাম? যে মহিলারা যারা কলেজ পড়ুয়া যারা আছেন ডিগ্রি কলেজে, তাদের কোনো রকম ফি দিতে হবে না, সেটা এখন পর্যন্ত সেটা চলছে। বন্ধুগণ, আজকে মুখ্যমন্ত্রী নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে সাইকেল দেওয়া হয়েছে, আজকেও দিয়েছি আমরা। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় স্কুটি দেওয়া, 140টার মতো আমরা স্কুটি দিয়েছি। ভাবুন আপনারা, স্কুটি দেওয়াটা বিষয় না, দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে আমরা উৎসাহিত করা, সেটা ইম্পর্টেন্ট। উচ্চশিক্ষায় আমরা যত যা যা দরকার মহিলাদের জন্য আমরা সেই কাজ করছি। আমরা নারী সুরক্ষামূলক বিভিন্ন আমরা কার্যক্রম আমরা রেখেছি। বর্তমানে 4,95,000 উপরে মহিলা আজকে আমাদের এই আমাদের যে স্বগোষ্ঠীর সাথে তারা কিন্তু যুক্ত হয়েছে। এবং আমাদের এই যে SHG গ্রুপের মধ্যে আমাদের টার্গেট ছিল তাদেরকে লাখপতি দিদি বানাবো। সেখানে আমাদের টার্গেট ছিল 1,18,000, সেখানে 1,08,000 বানিয়েছে, অর্থাৎ 95% আমাদের ত্রিপুরাতে অলরেডি লাখপতি দিদি হয়ে গেছে। বন্ধুগণ, এই যে আমাদের মায়েরা বোনেরা এমনিতে আসে না, আজকে ওনারা কাজ করছেন, ঘরও সামলাচ্ছেন, আবার কাজও করছেন। এবং আরও যেভাবে আজকে স্টাম্প ডিউটি যদি কোনো জমি জমা কিনতে হয় তাদের জন্য মহিলাদের নামে যদি করতে হয়, সেখানে 1% ডিউটি আমরা কম রেখেছি। তাতে করে দেখা যায় কারোর ফ্যামিলির মধ্যে যদি 1% একটা বিরাট অঙ্ক, সেইভাবে আমার মিসেসের নামে রাখি বা আমার মেয়ের নামে রাখি। আমাদের মহিলাদের সেভাবে আজকে আমরা তাদেরকে এম্পাওয়ারমেন্ট করার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা,
এবং ICDS এর থেকেও প্রচুর প্রকল্প আমরা করছি। আপনারা জানেন যে গত বছর আমরা 7টি পুরস্কার পঞ্চায়েতে আমরা পেয়েছি। এবার একাধিক পঞ্চায়েত পুরস্কার আমরা পেয়েছি। পঞ্চায়েতের আসল যে উন্নয়ন সেটা কিন্তু পঞ্চায়েতে দেখা যায়। সিপাহীজলা জেলা পরিষদে দেশের সেরা জেলা পঞ্চায়েত হয়েছে। কাঞ্চনবাড়ি পঞ্চায়েত অর্থাৎ কুমারঘাট ঊনকোটি জেলায় সেরা স্বাস্থ্যসম্মত পঞ্চায়েত হয়েছে। বৈকুণ্ঠপুর পঞ্চায়েত হেজামারা পশ্চিম ত্রিপুরায় যৌথভাবে 3য় সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েতে গভর্নেন্স পুরস্কার আজকে সিলভার অ্যাওয়ার্ড আমাদের এই পঞ্চায়েত পেয়েছে। বন্ধুগণ, আর কি বলবো, বেশি বললে আপনারা হয়তোবা বলবেন যে আরে অনেক হয়েছে আর বলবেন না, আমরা সব জানি, তবুও বলতে হয়। আমি বলবো, আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন, আজকে ত্রিপুরাতে আগে যেভাবে রেফার হতো সেই 80% রেফার আজকে কমে গেছে। বন্ধুগণ, আজকে এখানে এতগুলো মেডিকেল কলেজ হয়েছে, 500-550 মতো MBBS সিট হয়েছে। আমাদের সময় কটা ছিল? মাত্র 12টা থেকে 13টা MBBS সিট ছিল, আর সেখানে 550 মতো MBBS সিট হয়েছে। ডেন্টালের সিট BDS এর একটা ছিল, সেখানে আজকে ডেন্টাল কলেজ এখানে হয়েছে প্রায় 63টা। সেখানে সিটের সংখ্যা আগামী দিন আরও বাড়বে। MDSও হবে, এখানে BSc নার্সিং হয়েছে, ANM হয়েছে, GNM হয়েছে, এখানে আমাদের ফার্মেসি কলেজ হয়েছে। তো এই যে অবস্থা, আমরা একটার পর আরও মেডিকেল কলেজ, আমি যেটা বললাম, মানুষ করতে চাইছে। এর জন্য আমরা এখানে একটা হেলথ ইউনিভার্সিটি আমাদের ক্যাবিনেটে পাস হয়েছে এবং আমরা সেটা বিধানসভায় পাস করেছি, যাতে করে এই ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত মেডিকেলের যে ইনস্টিটিউটগুলো আছে সেইগুলো থাকে। কিডনি ট্রান্সপ্লান্ট কোনোদিন আপনারা ভেবেছেন? আমি তো ভাবিনি। সেখানে 9টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, আরও কিউতে আছে, তাদেরও হবে। আমরা এখানে চাইছি মোহন ফাউন্ডেশনের সাথে আমরা সেভাবে মৌ করেছি, সেই মৌতে আমরা সেই জায়গার মধ্যে আজকে লিভার ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট করা যায় কিনা তার চিন্তা ভাবনা করছি। এই কারণেই 80% যে বাইরে যাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু এখন কমে গেছে। আমি জানি এখান থেকে নর্থ এবং ঊনকোটি থেকে প্রায় ইস্যু দেখা যায় খালি শিলচর চলে যায়। আমি বলছি ত্রিপুরাতে হেলথের এখন যে ব্যবস্থা হয়েছে, আপনারা ত্রিপুরাতেই আপনারা ট্রিটমেন্ট করান এবং এখানে ট্রিটমেন্ট এবং ডাক্তারবাবুরা খুব ভালো কাজ করছেন। তাদের কয়েকটা জায়গায় মাঝে মাঝে ইনসিডেন্ট আমরা শুনি, কিন্তু তার জন্য আমরা নিশ্চয়ই যদি কোনো দেখা যায় যে ইলিগাল কিছু কাজ করছে, আমরা তার ব্যবস্থা নেই। আজকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা সবাই জানি 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলির তারা নির্দিষ্ট একটা ক্যাপিং আছে, সেখানে তাদেরকে দেওয়া হয়। আর আমরা দেখলাম ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে এই স্বাস্থ্য বিমা, যেটা আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটা আমরা শুরু করেছি। সেখানে ত্রিপুরা একমাত্র রাজ্য, সারা ভারতবর্ষের মধ্যে আপনারা যারা আছেন সবাই কিন্তু এই স্বাস্থ্য বিমার মধ্যে কিন্তু আপনারা রয়েছেন। এবং এইভাবে আমরা একের পর এক মাদার অ্যান্ড চাইল্ড, আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। আমরা সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে একটা করে আমরা ক্যাবিনেটে আমরা বিধানসভায় ডিসিশন নিয়েছি যে ডি-অ্যাডিকশন সেন্টার করব। রিহ্যাবিলিটেশন সেন্টার 20 কোটি টাকা করে আমরা ডি-অ্যাডিকশন সেন্টার প্রতিটা ডিস্ট্রিক্টে করব। আর আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার বিশ্রামগঞ্জে অলরেডি সেখানেও কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আজকে হসপিটালগুলোতে যাতে বেডের সংখ্যা বাড়ে, একের পর এক আমরা যাতে, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের এখানে একটা পুর নিগমের, আমি যখন বোম্বেতে একটা বিশেষ কাজে আমি গিয়েছিলাম, সেখানে আমি গিয়ে দেখেছি যে পুরসভা, সেখানে পুর নিগম, তারা মেডিকেল কলেজ চালায়। আমি মেয়র সাহেবকে বললাম যে ত্রিপুরাতে কেন আমরা এই ধরনের কিছু করব না। তো আমরা সেখানে 50-60 আপনারা যদি যান জ্যাকসন গেটের সামনে, সেখানে সেই হসপিটালটা দেখবেন এবং সেখানে গেলে কোনো আপনার কাগজ নিয়ে যেতে, পেপারলেস হসপিটাল, এবং সেইভাবেই এটা ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে সেটা চলছে। এবং আপনারা আরও খুশি হবেন, হোমিওপ্যাথিক কলেজও এই বছর, সামনের বছর থেকে শুরু হচ্ছে এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজও এই সামনের বছর থেকে শুরু হচ্ছে। আপনারা ভাবুন, এগুলো তো এত বছর ধরে তো সরকার ওরা চালিয়েছে, কোথায় ওদের চিন্তা ভাবনা? স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে তার বাস্তবায়নও হবে না। ওনারা খালি জিন্দাবাদ জিন্দাবাদ, মালিকের জুলুম চলবে না, সরকার দিচ্ছে না, খাচ্ছে না, এগুলোই বলছে। কিছু এখানে কি, এটা কি সরকার? সরকার কোথায় বলে, কোথায়
সরকার তো দেখতে পাচ্ছি না। সরকার দেখবেন কি করে, কারণ আপনাদের চোখের পর্দা পড়ে গেছে, আপনারা দেখবেন না। আমরা আমাদের কাজ, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের উপর আশীর্বাদ রেখেছেন সেইভাবে আমরা কাজ করছি। এবং আমি আশা করি ঊনকোটির যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সাথে সরকার রয়েছে, আপনাদের সুখ দুঃখের সাথে সরকার রয়েছে। কিন্তু ঊনকোটির মধ্যে কিছু কিছু লোক আমি জানি আরো কয়েকটা জায়গার মধ্যে ইচ্ছা করে তারা কিছু লোককে সুড়সুড়ি দিয়ে এখানে দাঙ্গা লাগানোরও মাঝে মাঝে চেষ্টা করে। আমি তাদেরকে আবার সাবধান করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন জিরো টলারেন্স। যারা এই সরকার এবং দেশের বিরুদ্ধে তারা কাজ করবে তাদেরকে ছাড় কোনো অবস্থা দেওয়া হবে না। প্লাস যারা স্মাগলিং এবং ড্রাগসের সাথে যুক্ত, জিরো টলারেন্স, তাদেরকেও ছাড়া হবে না। এসপি মহোদয় এখানে আছেন, ডিএম মহোদয় এখানে আছেন। আমি বলবো কোনো অবস্থায় কোনো চাপের কাছে আপনারা মাথা নিচু করবেন না। যা আইন হবে সে আইন আপনারা প্রয়োগ করবেন এবং সেইভাবে আপনাদেরকে আমি নির্দেশ দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। উদ্বোধনী